নমস্কার, আমি চন্দ্রা। আমার এই গল্প পাঠে মো চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আজকে পাঠ করছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত। শুরু করছি। অপুর এক সম্পূর্ণ নতুন জীবন শুরু হইল এই দিনটি হইতে। এমন এক জীবন যাহা সে চিরকাল ভালোবাসিয়াছে, যাহার স্বপ্ন দেখিয়া আসিয়াছে, কিন্তু কোনো দিন যে হাতের মুঠোয় নাগাল পাওয়া যাইবে তাহা ভাবে নাই। তাহাকে যে ড্রিল তাঁবুর তত্ত্বাবধানে থাকিতে হইবে তাহা এখান হইতে আরও 17-18 মাইল দূরে। মিস্টার রায়চৌধুরী নিজের একটা ঘোড়া দিয়া তাহাকে পরদিনই কর্মস্থানে পাঠাইয়া দিলেন। নতুন স্থানে আসিয়া অপু অবাক হইয়া গেল। বন ভালোবাসিলে কি হইবে, এই ধরনের বন কখনো দেখে নাই। নিবিড় বনানীর প্রান্তে উচ্চ তৃণভূমি, তারই মধ্যে খড়ের বাংলো ঘর, একটা পাতকুয়া, কুলিদের বাঁশের খুপড়ি, পেছনে ও দক্ষিণে পাহাড়। সেদিনের ঘন বন কত দূর পর্যন্ত বিস্তৃত তাহা চোখে দেখিয়া আন্দাজ করা যায় না। ক্রোশের পর ক্রোশ ধরিয়া পাহাড়, একটার পিছনে আরেকটা, আর গভীর জনমানবহীন অরণ্য, সীমা নাই, কুল কিনারা নাই। চারিদিকের দৃশ্য অতি গম্ভীর। তাঁবুর পেছনেই ঠিক পাহাড় শ্রেণীর একটা স্থান, আবার অনাবৃত, বেজায় খাড়া ও উঁচু। বিরাটকায় নগ্ন গ্রানাইট চূড়াটা বৈকালের শেষ রোদে কখনো দেখায় রাঙা, কখনো ধূসর, কখনো ঈষৎ তাম্রাভ কালো রঙের। এরূপ গম্ভীর দৃশ্য অরণ্যভূমির কল্পনাও জীবনে সে করে নাই কখনো। অপুর সারা দিনের কাজও খুব পরিশ্রমের। সকালে স্নানের পর কিছু খাইয়াই ঘোড়ায় উঠিতে হয়। মাইল চারেক দূরের একটা জায়গায় কাজ তদারক করিবার পর প্রায়ই মিস্টার রায়চৌধুরীর 16 মাইল দূরবর্তী তাঁবুতে গিয়া রিপোর্ট করিতে হয়। তবে সেটা রোজ নয়, 2 দিন অন্তর অন্তর। ফিরিতে কোনো দিন হয় সন্ধ্যা, কোনো দিন বা রাত্রি 1 প্রহর, 1.5 প্রহর। সবটা মিলিয়া 20-25 মাইলের চক্র পথ, কোথাও সমতল, কোথাও ঢালু, কোথাও দুর্গম। ঢালুটাতে জঙ্গল আছে, তবে তার তলা অনেকটা পরিষ্কার, ইংরাজিতে যাকে বলে ওপেন ফরেস্ট। কিন্তু পোয়াটা পথ যাইতে না যাইতে সে মানুষের জগৎ হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া ঘন অরণ্যের নির্জনতার মধ্যে একেবারে ডুবিয়া যায়। সেখানে জন নাই, মানুষ নাই, চারিধারে বড় বড় গাছ, ডালে পাতায় নিবিড় জড়াজড়ি। পথ নাই বলিলেও হয়। কখনো ঘোড়া চালাইতে হয় পাহাড়ি নদীর শুষ্ক খাত বাহিয়া, কখনো গভীর জঙ্গলের দুর্ভেদ্য বেতবন ঠেলিয়া, যেখানে বন্য শূকর বা সম্বর হরিণের দল যাতায়াতের সুড়িপথ তৈরি করিয়াছে সে পথে। কত ধরনের গাছ লতা, গাছের ঢালে এখানে ওখানে বিচিত্র রঙের অর্কিড, নিচে অ্যাজোলিয়ার হলুদ ফুল ফুটিয়া প্রভাতের বাতাসকে গন্ধ ভারাক্রান্ত করিয়া তোলে। ঘোড়া চালাইতে চালাইতে অপুর মনে হয় সে যেন জগতের সম্পূর্ণ একা। সারা দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শুধু আছে সে, আর আছে তাহার ঘোড়াটি ও চারিপাশের এই অপূর্ব দৃষ্ট বিজন বন। আর কি সে নির্জনতা! কলিকাতার বাসায় নিজের বন্ধ দুয়ার ঘরটার কৃত্রিম নির্জনতা নয়, এই ধরনের নির্জনতার সঙ্গে তাহার কখনো পরিচয় ছিল না। এই নির্জনতা বিরাট, অদ্ভুত, এমন কিছু যাহা পূর্ব হইতে ভাবিয়া অনুমান করা যায় না, অভিজ্ঞতার অপেক্ষা রাখে। ভারী পছন্দ হলো এ জীবন। গল্পের বইয়ে টইয়ে যেরকম পড়িত, এ যেন ঠিক তাহারই। খোলা জায়গা পাইলেই ঘোড়া ছাড়িয়া দেয়। গতির আনন্দে সারা দেহে একটা উত্তেজনা আসে। খানাখন্দ শিলা, পায়োরাইটের স্তূপ কে মানে? নত শাল শাখা এড়াইয়া দোদুল্যমান অজানা লতার পাশ কাটাইয়া পৌরুষ ভরা উদ্দামতার আনন্দে তীর বেগে ঘোড়া উড়াইয়া চলে।
ঠিক এই সময় তাহার প্রায় মনে পড়ে শিলেদের অফিসের সেই 3 বৎসর ব্যাপী বদ্ধ সংকীর্ণ অন্ধকার কেরানি জীবনের কথা। কখনো চোখ বুজিলে অফিসটা সে দেখিতে পায়। বাঁয়ে নৃপেন টাইপিস্ট বসিয়া খটখট করিতেছে, রামধন নিকাশনবিশ বসিয়া খাতাপত্র দেখিতেছে। সেই বাঁধানো মোটা ফাইলের দপ্তরটা নিকাশনবিশের পেছনের দেওয়ালের চুন বালি খসিয়া দেখিতে হইয়াছে যেন একটা পূজানিরত পুরুত ঠাকুর। রোজ সে ঠাট্টা করিয়া বলিত, ও রামধনবাবু, আপনার পুরুত ঠাকুর আজ ফুল ফেললেন না? সে কি বদ্ধতা! এখন যেন সেসব একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। সারাদিনের পরিশ্রমের পর সে বাংলোয় ফিরিয়া পাতকুয়ার ঠান্ডা জলে স্নান করিয়া এক প্রকার বন্য লেবুর রস মিশানো চিনির শরবত খায়। গরমের দিনে শরীর যেন জুড়াইয়া যায়। তারপরই রামচরিত মিশ্র আসিয়া রাত্রের খাবার দিয়া যায়। আটা রুটি, কুমড়া বা ঢ্যাঁড়সের তরকারি ও অড়হরের ডাল। 12-13 মাইল দূরের এক বস্তি হইতে জিনিসপত্র সপ্তাহ অন্তর কুলিরা লইয়া আসে। মাছ একেবারেই মেলে না। মাঝে মাঝে অপু পাখি শিকার করিয়া আনে। একদিন সে বনের মধ্যে এক হরিণকে বন্দুকের পাল্লার মধ্যে পাইয়া অবাক হইয়া গেল। বড় শিঙা কিংবা সম্বর হরিণ ভারী সতর্ক, মানুষের গন্ধ পাইলে তার ত্রিসীমানায় থাকে না। কিন্তু তাহার ঘোড়ার 12 গজের মধ্যে এ হরিণটা আসিল কিরূপে? খুশি ও আগ্রহের সহিত বন্দুক উঠাইয়া লক্ষ্য করিতে গিয়া সে দেখিল, লতা পাতার আড়াল হইতে শুধু মুখটি বাহির করিয়া হরিণটিও অবাক চোখে তাহার দিকে চাহিয়া আছে। ঘোড়ায় চড়া মানুষ দেখিয়া ভাবিতেছে হয়তো, ইয়ে আবার কোন জীব? হঠাৎ অপুর বুকের মধ্যেটা ছ্যাঁত করিয়া উঠিল। হরিণের চোখ দুটি যেন তাহার খোকার চোখের মতো, অমনি ডাগর ডাগর, অমনি অবোধ নিষ্পাপ। সে উদ্যত বন্দুক নামাইয়া তখনই টোটাগুলি খুলিয়া লইল। এখানে যতদিন ছিল আর কখনো শিকারের চেষ্টা করেনি। খাওয়া দাওয়া শেষ হয় সন্ধ্যার পরে। তারপরে সে নিজের খড়ের বাংলোর কম্পাউন্ডে চেয়ার পাতিয়া বসে। অপূর্ব নিস্তব্ধতা, অস্পষ্ট জ্যোৎস্না ও আঁধারে পিছনকার পাহাড়ের গম্ভীর দর্শন অনাবৃত গ্রানাইট প্রাচীরটা কি অদ্ভুত দেখায়। শালকুসুমের সুবাস ভরা অন্ধকার, মাথার উপরকার আকাশে অগণিত নৈশ নক্ষত্র। এখানে অন্য কোনো সাথী নেই। তাহার মন ও চিন্তার উপরে অন্য কারো দাবি দেওয়া নাই, উত্তেজনা নাই, উৎকণ্ঠা নাই। আছে শুধু সে আর এই বিশাল অরণ্য প্রকৃতির কর্কশ বন্ধুর বিরাট সৌন্দর্য। আর আছে এক নক্ষত্র ভরা নৈশ আকাশটা। বাল্যকাল হইতেই সে আকাশ ও গ্রহ নক্ষত্রের প্রতি আকৃষ্ট, কিন্তু এখানে তাদের একই রূপ। কুলিরা সকাল সকাল খাওয়া সারিয়া ঘুমাইয়া পড়ে। রামচরিত মিশ্র মাঝে মাঝে অপুকে সাবধান করিয়া দেয়, तंबू का बाहर मत बैठिए बाबूजी, शेर का बड़ा डर है। পরে সে কাঠকুটা জ্বালিয়া প্রকাণ্ড অগ্নিকুণ্ড করিয়া গ্রীষ্মের রাত্রেও বসিয়া আগুন পোহায়। অবশেষে সেও যাইয়া শুইয়া পড়ে। তাহার অগ্নিকুণ্ড নিভিয়া যায়। স্তব্ধ রাত্রি, আকাশ অন্ধকার, পৃথিবী অন্ধকার। আকাশে বাতাসে অদ্ভুত নীরবতা। আবলুসের তালপাতার ফাঁকে দু একটা তারা যেন অসীম রহস্যভরা মহাবোমের বুকের স্পন্দনের মতো দীপ দীপ করে। বৃহস্পতি স্পষ্টতর হন। উত্তর পূর্ব কোণের পর্বত সানুর বনের উপরে কালপুরুষ ওঠে। এখানে ওখানে অন্ধকারের বুকে আগুনের আঁচড় কাটিয়া উল্কাপিণ্ড খসিয়া পড়ে। রাত্রি গভীর হইবার সঙ্গে সঙ্গে নক্ষত্রগুলা কি অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করে। আবলুস ডালের ফাঁকে তারাগুলা ক্রমশ নিচে নামে। কালপুরুষ ক্রমে পর্বত সানুর দিক হইতে মাথার উপরকার আকাশে সরিয়া আসে। বিশালকায় ছায়াপথটা তেরচা হইয়া ঘুরিয়া যায়। বৃহস্পতি পশ্চিম আকাশে ঢলিয়া পড়ে।
রাত্রির পর রাত্রি এই গতির অপূর্ব লীলা দেখিতে দেখিতে এই শান্ত সনাতন জগৎটা যে কি ভয়ানক রুদ্র গতিবেগ প্রচ্ছন্ন রাখিয়াছে, তাহার স্নিগ্ধতা ও সনাতনত্বের আড়ালে সে সম্বন্ধে অপুর মন সচেতন হইয়া উঠিল, অদ্ভুতভাবে সচেতন হইয়া উঠিল। জীবনে কখনো তাহার এত ঘনিষ্ঠ পরিচয় হয় নাই বিশাল নক্ষত্র জগৎটার সঙ্গে। এভাবে হইবার আশাও কখনো কি ছিল? অপুর বাংলো ঘরের পেছনে ও দক্ষিণে পাহাড়। পেছনকার পাহাড়তলি ৮ মাইলের কম, দক্ষিণের পাহাড় মাইল ২ দূরে। সামনের বহু দূর বিস্তৃত উঁচু নিচু জমিটা শাল ও পপরেলের চারা ও এক প্রকার অর্ধ শুষ্ক তৃণে ভরা, অনেক দূর পর্যন্ত খোলা। সারা পশ্চিম দিক চক্রবাল জুড়িয়া বহু দূরে বিন্ধ্য পর্বতের নীল অস্পষ্ট সীমারেখা, চিন্দওয়ারা ও মহাদেও শৈলশ্রেণী। পশ্চিমা বাতাসের ধূলাবালি সেদিন আকাশকে আবৃত না করে, সেদিন বড় সুন্দর দেখায়। মাইল ১১ দূরে নর্মদা বিজন বনপ্রান্তরের মধ্যে দিয়া বাহিয়া চলিয়াছে। খুব সকালে ঘোড়ায় উঠিয়া স্নান করিতে গেলে বেলা ৯টার মধ্যে ফিরিয়া আসা যায়। দক্ষিণে পর্বতসানুর ঘন বন নিবিড়, জনমানবহীন, রুক্ষ ও গম্ভীর। দিনের শেষে পশ্চিম গগন হইতে অস্ত সূর্যের আলো পড়িয়া পেছনের পাহাড়ের যে অংশটা খাড়া ও অনাবৃত, তাহার গ্রানাইট দেওয়ালটা প্রথমে হয় হলদে, পরে হয় মেটে সিঁদুরের রং, পরে জর্দা রঙের হইতে হইতে ধূসর ও তারপরে কালো হইয়া যায়। ওদিকে দিগন্ত লক্ষ্মীর ললাটে আলোর টিপের মতো সন্ধ্যাতারা ফুটিয়া ওঠে। অরণ্যানী ঘন অন্ধকারে ভরিয়া যায়। শাল ও পাহাড়ি বাঁশের ডালপালায় বাতাস লাগিয়া এক প্রকার শব্দ হয়। রামচরিত জহুর সিং নেকড়ে বাঘের ভয়ে আগুন জ্বালে। চারিধারে শেয়াল ডাকিতে শুরু করে, বনমরক ডাকে। অন্ধকার আকাশে দেখিতে দেখিতে গ্রহ তারা জ্যোতিষ্ক ছায়াপথ একে একে দেখা যায়। পৃথিবী আকাশ বাতাস অপূর্ব রহস্য ভরা নিস্তব্ধতায় ভরিয়া আসে। তাঁবুর পাশে দীর্ঘ ঘাসের বন দুলাইয়া এক একদিন বন্য বরাহ পলাইয়া যায়। দূরে কোথায় হায়েনা উন্মাদের মতো হাসিয়া ওঠে। গভীর রাত্রে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ পাহাড়ের পেছন হইতে ধীরে ধীরে উঠিতে থাকে। এ যেন সত্য গল্পের বইয়ে পড়া জীবন। এক একদিন বৈকালে সে ঘোড়ায় চড়িয়া বেড়াইতে যায়। শুধু উঁচু নিচু অর্ধশুষ্ক তৃণভূমি, ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, মাঝে মাঝে শাল ও বাদাম গাছ, আর এক জাতীয় বড় বন্য গাছের কি অপূর্ব আঁকাবাঁকা ডালপালা। চৈত্রের রৌদ্রে পাতা ঝরিয়া গিয়াছে। নীল আকাশের পটভূমিতে পত্র শূন্য ডালপালা যেন ছবির মতো দেখা যায়। অপুর তাঁবু হইতে মাইল ৩ দূরে একটা ছোট পাহাড়ি নদী বাঁকিয়া আঁকিয়া গিয়াছে, তবু তাহার নাম রাখিয়াছে বক্রতোয়া। গ্রীষ্মকালে জল আদৌ থাকে না সেখানে। তাহারই ধারে একটা শাল ঝাড়ের নিচের একখানা পাথরের উপরে সে এক একদিন গিয়া বসে, ঘোড়াটা গাছের ডালে বাঁধিয়া রাখে। স্থানটি ঠিক ছবির মতো। স্বর্ণাভ বালির উপরে অন্তর্হিত বন্য নদীর উপল ঢাকা চরণচিহ্ন হাত কয়েক মাত্র প্রশস্ত নদীখাত, উভয় তীরই পাষাণময়। ওপারে কঠিন ও দানাদার কোয়ার্টজাইট ও ফিকে হলদে রঙের বড় বড় পাথরের চাঁইয়ে ভরা অতীত কোন হিমযুগের তুষার নদীর শেষ প্রবাহে ভাসিয়া আসিয়া এখানে হয়তো আটকাইয়া গিয়াছে। সোনালি রঙের নদী বালু হয়তো সুবর্ণ রেণু মিশানো। অস্ত সূর্যের রাঙা আলোয় অত চকচক করে কেন নতুবা? নিকটে সুগন্ধ লতা কস্তুরীর জঙ্গল। ঘর বৈশাখী রৌদ্রে শুষ্ক গুটি সুটিগুলি ফাটিয়া মৃগনাভির গন্ধে অপরাহ্নের বাতাস ভারাক্রান্ত করিয়া তুলিয়াছে। বক্রতোয়া হইতে খানিকটা দূরে ঘন বনের মধ্যে পাহাড়ের গায়ে একটা ছোট ঝর্ণা, যেন উঁচু চৌবাচ্চা ছাপাইয়া জল পড়িতেছে এমন মনে হয়। নিচের একটা খাতে গ্রীষ্মদিনেও জল থাকে,
রাত্রে ওখানে হরিণদের দল জল খাইতে আসে শুনিয়া অপু কতবার ১.৫ প্রহর রাত্রে ঘোড়ায় চড়িয়া সেখানে গিয়াছে, কখনো দেখে নাই। গ্রীষ্ম গেল, বর্ষাও গেল। শরৎকালে বন্য শেফালি বনে অযশ ফুল ফুটিল। বক্রতোয়ার শাল ঝাড়টার কাছে বসিলে তখনও ঝর্ণার শব্দ পাওয়া যায়। এমন পাতায় পাহাড়ি বাদাম বনের মাথায়। এমন সময় জ্যোৎস্না রাত্রে সে জহুরি সিংকে সঙ্গে লইয়া জায়গাটাতে গেল। স্নিগ্ধ বাতাসে শেফালির ঘন মিষ্ট গন্ধ। দশমীর জ্যোৎস্না। এই জ্যোৎস্না মাখা বনভূমি, এই রাত্রির স্তব্ধতা, এই শিশিরার্দ্র নৈশ বায়ু এখানে যেন কত কালের কথা মনে করাইয়া দেয়, যেন দূর কোনো জন্মান্তরের কথা। হরিণের দল কিন্তু দেখা গেল না। এইসব নির্জন স্থানে অপু দেখিল মনের ভাব সম্পূর্ণ অন্যরকম হয়। শহরে বা লোকালয়ে যে মন আত্মসমস্যা লইয়া ব্যাপৃত থাকে, অ্যাম্বিশন লইয়া ব্যস্ত থাকে, এখানকার উদার নক্ষত্রখচিত আকাশের তলায় সেসব আশা আকাঙ্ক্ষা সমস্যা অতি তুচ্ছ ও অকিঞ্চিৎকর মনে হয়। মন আরও ব্যাপক হয়, উদার হয়, দ্রষ্টা হয়। অ্যাঙ্গেল অফ ভিশন একদম বদলাইয়া যায়। এই জন্য অনেক অনেক বই গার্হস্থ্য সমাজে যা খুব ঘোরতর সমস্যামূলক ও প্রয়োজনীয় ও উপাদেয়, এখানকার নিঃসঙ্গ বিশ্বতমুখী জীবনে তা অতি খেলো, রসহীন ও অপ্রয়োজনীয় মনে হয়। এখানে ভালো লাগে সেই সব যাহা শাশ্বতকালের, এই অনন্তের সঙ্গে যাহার যোগ আছে। অপুর সেই গ্রহবিজ্ঞানের বইখানা যেমন এখন যেন তাদের নতুন অর্থ হয়, এত ভাবিতে শেখায়, চৈতন্যের কোনো নতুন দ্বার যেন খুলিয়া যায়। ফাল্গুন মাসে একজন ফরেস্ট সার্ভেয়ার আসিয়া মাইল ১০ দূরে বনের মধ্যে তাঁবু ফেলিলেন। অপু তাহার সহিত ভাব করিয়া ফেলিল। মাদ্রাজি ভদ্রলোক, বেশ লেখাপড়া জানা। অপু প্রায়ই সন্ধ্যাটা সেখানে কাটাইত, চা খাইত, গল্পগুজব করিত। ভদ্রলোক থিওডোলাইট পাতিয়া এ নক্ষত্র ও নক্ষত্র চিনাইয়া দিতেন। এক একদিন আবার দুপুরে নিমন্ত্রণ করিয়া এরকম ভাতের পিঠা খাওয়াইতেন। অপু সকালে উঠিয়া যাইত, দুপুরের পর খাওয়া সারিয়া ঘোড়ায় নিজের তাঁবুতে ফিরিত। ফিরিবার পথে ডান দিকের পাহাড়ি ঢালুতে বহুদূর ব্যাপিয়া শীতের শেষে লোহিয়া ও বিজনীর ফুলের বন ঘোড়া থামাইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিত। তাঁবুতে ফিরিবার কথা ভুলিয়াই যাইত। যে কখনো এমন নির্জন অরণ্যভূমিতে, যেখানে ক্রোশের পর ক্রোশ যাও, লোক নাই, জন নাই, গ্রাম নাই, বস্তি নাই, সেসব স্থানের মুক্ত আকাশের তলে কঠিন ব্যাসাল্ট কি গ্রানাইটের রুক্ষ পর্বত প্রাচীরের ছায়ায় নিম্নভূমিতে ঢালুতে ঝাঁ দুপুরে রাশি রাশি অগণিত বেগুনি, জর্দা ও শ্বেতাভ হলুদ রঙের বন্য লোহিয়া ও বিজনীর ফুলের বন না দেখিয়াছে, তাহাকে এই দৃশ্যের ধারণা করানো অসম্ভব হইবে। এমন কত শত বৎসর ধরিয়া প্রতি বসন্তের রাশি রাশি ফুল ফুটিয়া ঝরিতেছে, কেহ দেখিবার নাই, শুধু ভোমরা ও মৌমাছিদের মহোৎসব। একদিন অমরকণ্টক দেখিতে যাইবার জন্য অপু মিস্টার রায়চৌধুরীর নিকট ছুটি চাহিল। মনটা ইহার আগে অত্যন্ত উতলা হইয়াছিল। কেন যে উতলা হইল, কারণটা কিছুতেই ভালো ধরিতে পারিল না। ভাবিল এই সময় একবার ঘুরিয়া আসিবে। মিস্টার রায়চৌধুরী শুনিয়া বলিলেন, যাবেন কিসে? পথ কিন্তু অত্যন্ত খারাপ, এখান থেকে প্রায় ৮০ মাইল দূর হবে। এর মধ্যে ৬০ মাইল ডেন্স ভার্জিন ফরেস্ট, বাঘ, ভালুক, নেকড়ের দল সব আছে। বিনা বন্দুকে যাবেন না, ঘোড়া সহিস নিয়ে যান। রাত হবার আগে আশ্রয় নেবেন কোথাও। সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ রসগোল্লাটির মতো লুফে নেবে। এই জন্য কতদিন আপনাকে বারণ করেছি, এখানেও সন্ধ্যের পর তাঁবুর বাইরে বসবেন না বা অন্ধকারে বনের পথে একা ঘোড়া চালাবেন না। তা আপনি বড্ড রেকলেস।
তখন সে উৎসাহে পড়িয়া বিনা ঘোড়াতেই বাহির হইল বটে, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যার সময় সে নিজের ভুল বুঝিতে পারিল। ধারালো পাথরের নুড়িতে জুতার তলা কাটিয়া চিরিয়া গেল। অত দূর পথ হাঁটিবার অভ্যাস নাই, পায়ে এক বিরাট ফোসকা উঠিয়াছে। পিছনের রামচরিত বোঁচকা লইয়া আসিতেছিল, সে সমানে পথ হাঁটিয়া চলিয়াছে, মুখে কথাটি নাই। বহু দূরের একটা পাহাড় দেখাইয়া বলিল, ওর পাশ দিয়া পথ। পাহাড়টা ধোঁয়া ধোঁয়া দেখা যায়, বোঝা যায় না মেঘনা পাহাড় এত দূরে। অপু ভাবিল, পায়ে হাঁটিয়া অত দূর সে যাইবে কদিনে। এ ধরনের ভীষণ অরণ্যভূমি অপুর মনে হইল এ অঞ্চলে এত দিন আসিয়াও সে দেখে নাই। সে যেখানে থাকে সেখানকার বন ইহার তুলনায় শিশু, নিতান্ত অবোধ শিশু। দুপুরের পর যে বন শুরু হইয়াছে তাহা এখনো শেষ হয় নাই, অথচ সন্ধ্যা হইয়া আসিল। অন্ধকার নামিবার আগে একটা উঁচু পাহাড়ের উপরকার চড়াই পথে উঠিতে হইল। উঠিয়াই দেখা গেল সর্বনাশ, সামনে আবার ঠিক এমনি আর একটা পাহাড়। অপুর পায়ের ব্যথাটা খুব বাড়িয়াছিল, তৃষ্ণাও পাইয়াছিল বেজায়। অনেকক্ষণ হইতে জলের সন্ধান মেলে নাই। আবলুস গাছের তলা বিছাইয়া অম্ল মধুর কেঁদ ফল পড়িয়া ছিল, সারা দুপুর তাহাই চুষিতে চুষিতে কাটিয়াছে, কিন্তু জল অভাবে আর চলে না। দূরে উত্তরে ও পশ্চিমে নীল পর্বতমালা, নিম্নের উপত্যকার ঘন বনানী সন্ধ্যার ছায়ায় ধূসর হইয়া আসিতেছে। সরু পথটা বনের মধ্যে দিয়া আঁকিয়া বাঁকিয়া নামিয়া গিয়াছে। সৌভাগ্যের বিষয়, সম্মুখে পাহাড়টার ওপারে 1 মাইলের মধ্যে বন বিভাগের একটা ডাক বাংলো পাওয়া গেল। চারিধারে নিবিড় শালবন, মধ্যে ছোট্ট খড়ের ঘর। খনি ও বন বিভাগের লোকেরা মাঝে মাঝে রাত্রি কাটায়। এ রাত্রির অভিজ্ঞতা ভারী অদ্ভুত ও বিচিত্র। বাংলোতে অপুরা একটি প্রৌঢ় লোককে পাইল। সে ইহারই মধ্যে ঘরে খিল দিয়া বসিয়া কি পড়িতেছিল। ডাকাডাকিতে উঠিয়া দরজা খুলিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানা গেল লোকটা মৈথিলি ব্রাহ্মণ, নাম আজবলাল ঝা, বয়স 60 বা 70 হইবে। সে সেই রাত্রে নিজের ভাণ্ডার হইতে আটা ও ঘৃত বাহির করিয়া আনিয়া অপুর নিষেধ সত্ত্বেও উৎকৃষ্ট পুরি ভাজিয়া আনিল। পরে অতিথি সৎকার সারিয়া সে ঘরের মধ্যে বসিয়া সুস্বরে সংস্কৃত রামায়ণ পড়িতে আরম্ভ করিল। কিছু পরেই অপু বুঝিল লোকটা সংস্কৃত ভালো জানে, নানা কাব্য উত্তম রূপে পড়িয়াছে। নানা স্থান হইতে শ্লোক মুখস্থ বলিতে লাগিল। কাব্যচর্চায় অসাধারণ উৎসাহ। তুলসীদাসী রামায়ণ হইতেই অনর্গল দোহা আবৃত্তি করিয়া যাইতে লাগিল। ক্রমে ওঝাজি নিজের কাহিনী বলিল। দেশ ছিল দ্বারভাঙা জেলায়, সেখানেই শৈশব কাটে। 13 বৎসর বয়সে উপনয়নের পর এক বেনিয়ার কাছে চাকরি লইয়া কাশী আসে। পড়াশোনা সেইখানেই। তারপরে কয়েক জায়গায় টোল খুলিয়া ছাত্র পড়াইবার চেষ্টা করিয়াছিল, কোথাও সুবিধা হয় নাই। পেটের ভাত জুটে না। নানা স্থানে ঘুরিবার পর এই ডাক বাংলোয় আজ 7-8 বছর বসবাস করিতেছে। লোকজন বড় এখানে কেহ আসে না, কালে ভদ্রে 1-8 জন, সেই একা থাকে। মাঝে মাঝে 13 মাইল দূরের বস্তি হইতে খাবার জিনিস ভিক্ষা করিয়া আনে, বেশ চলিয়া যায়। সে আছে, আর আছে তাহার কাব্যগ্রন্থগুলি, তাহার মধ্যে 2খানা হাতে লেখা পুঁথি, মেঘদূত ও কয়েক সর্গ ভর্তি। অপুর এত সুন্দর লাগিল এই নিরীহ অদ্ভুত প্রকৃতির লোকটির কথাবার্তা ও তাহার আগ্রহ ভরা কাব্যপ্রীতি। এই নির্জন বনবাসেও একটা শান্ত সন্তোষ। তবে লোকটি যেন একটু বেশি বকে, বিদ্যাটা যেন বেশি জাহির করতে চায়, কিন্তু এত সরলভাবে করে যে দোষ ধরাও যায় না। অপু বলিল, পণ্ডিতজি, আপনাকে থাকতে দেয়, কেউ কিছু বলে না? না বাবুজি, নাগেশ্বর প্রসাদ বলে একজন ইঞ্জিনিয়ার আছেন, তিনি আমাকে খুব মানেন, সেই জন্যে কেউ কিছু বলে না। কথায় কথায় সে বলিল, আচ্ছা পণ্ডিতজি, এ বন কি অমরকণ্টক পর্যন্ত এমনি ঘন?
বাবুজি, এ হচ্ছে প্রসিদ্ধ বিন্ধ্যারণ্য। অমরকণ্টক ছাড়িয়া বহু দূর পর্যন্ত বন, এমনি ঘন। চিত্রকূট ও দণ্ডকারণ্য এই বনের পশ্চিম দিকে। এর বর্ণনা শুনুন তবে নৈশচরিতে। দময়ন্তী রাজ্যভ্রষ্ট নলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে ওই বনে পথ হারিয়ে ঘুরেছিলেন। ঋক্ষবান পর্বতের পাশের পথ দিয়ে তিনি বিদর্ভ দেশে যান। রামায়ণেও এ বনের বর্ণনা শুনবেন অরণ্যকাণ্ডে। শুনুন তবে। অপু ভাবিল লোকটা বর্তমানের কোনো ধার ধারে না, প্রাচীন শিক্ষা দীক্ষায় একেবারে ডুবিয়া আছে, সব কথায় পুরাণের কথা আনিয়া ফেলে। লোকটিকে ভারী অদ্ভুত লাগিল। সারা জীবন এখানে ওখানে ঘুরিয়া কিছুই করিতে পারে নাই। এই বনবাসে নিজের প্রিয় পুঁথিগুলো লইয়া বৎসরের পর বৎসর কাটাইয়া চলিয়াছে। কোনো দুঃখ নাই, কষ্ট নাই। এ ধরনের লোকের দেখা মেলে না বেশি। ওঝাজি সুস্বরে রামায়ণের বন বর্ণনা পড়িতেছিল। কি অদ্ভুতভাবে যে চারিপাশের দৃশ্যের সঙ্গে খাপ খায়। নির্জন শালবনে অস্পষ্ট জ্যোৎস্না উঠিয়াছে। তেন্দু ও চিরঞ্জি গাছের পাতাগুলি এক এক জায়গায় ঘন কালো দেখাইতেছে। বনের মধ্যে শিয়ালের দল ডাকিয়া উঠিয়া প্রহর ঘোষণা করিল। কোথায় রেল, মোটর, এরোপ্লেন, ট্রেড ইউনিয়ন। ওঝাজির মুখে আরণ্যকাণ্ডের শ্লোক শুনিতে শুনিতে সে যেন অনেক দূরের এক সুপ্রাচীন জাতির অতীত সভ্যতা ও সংস্কৃতির মধ্যে গিয়া পড়িল একেবারে। অতীতের গিরিতরঙ্গিনী তীরবর্তী তপোবন, হোম ধূম পবিত্র গোধূলির আকাশতলে বিস্তৃত অগ্নিশালা, শৃঙ্গভাণ্ড, অজিন, কুশ, সমিধ, জলকলস, চির ও কৃষ্ণাজিন পরিহিত সজ বা মুনিগণের বেদ পাঠ ধ্বনি, শান্ত গিরিশানু বনজ কুসুমের সুগন্ধ, গোদাবরী তটে পুনান নাগরেশ্বরের বনে পুষ্প আহরণরতা সম্মুখে আশ্রম বালকগণ, কৃষাঙ্গী রাজবধূগণ। ক্ষীণ জ্যোৎস্নায় নদীর জল আলো হইয়া উঠিয়াছে। তীরে স্থল বেতসের বনে ময়ূর ডাকিতেছে। সে যেন স্পষ্ট দেখিল এই নিবিড় অজানা অরণ্যানীর মধ্যে দিয়া নির্ভীক কবাটবক্ষ ধনুষ্পাণি প্রাচীন রাজপুত্রগণ সকল বিপদকে অতিক্রম করিয়া চলিয়াছেন। দূরে নীল মেঘের মতো পরিদৃশ্যমান ময়ূর নিনারিত ঘন বন, দুর্গম পথের নানা স্থানে শাপদ রাক্ষসের পূর্ণ খন্দ, গুহা, গহ্বর, মহাগজ ও মহাব্যাঘ্র দ্বারা অধ্যুষিত অজানা মৃত্যুসংকুল চারিধারে পর্বতরাজির ধাতুরঞ্জিত শৃঙ্গ সকল আকাশে মাথা তুলিয়া দাঁড়াইয়া আছে। কুন্দগুলা, সিন্ধুবার, শিরীষ, অর্জুন, শাল, নিপ, বেতস, তিনিস ও তমাল তরুতে শ্যামায়মান গিরিশানু, স্বরদ্বারা বিদ্ধ রুরু ও পৃষত মৃগ আগুনে ঝলসাইয়া খাওয়া, বিশাল ইঙ্গুদি তরুমূলে সতর্ক রাত্রি যাপন। ওঝাজি উৎসাহ পাইয়া অপুকে একটা পুঁটলি খুলিয়া একরা সংস্কৃত কবিতা দেখাইলেন। গর্বের সহিত বলিলেন, বাবুজি, ছেলেবেলা থেকে সংস্কৃত কবিতায় আমার হাত আছে। একবার কাশী নরেশের সভায় আমার গুরুদেব ঈশ্বর শরণ আমায় দিয়ে যান। একজোড়া দোশালা বিদায় পেয়েছিলাম, এখনো আছে। ৩০-৩৫ বছর আগেকার কথা। তারপর তিনি অনেকগুলি কবিতা শোনাইলেন। বিভিন্ন ছন্দের সৌন্দর্য ও তাহাতে তাহার রচিত শ্লোকের কৃতিত্ব সকল উৎসাহে বর্ণনা করিলেন। এই ৩০ বৎসর ধরিয়া ওঝাজি বহু কবিতা লিখিয়াছেন ও এখনও লেখেন। সবগুলি সযত্নে সঞ্চয় করিয়া রাখিয়াও দিয়াছেন, একটুও নষ্ট হতে দেন নাই। তাহাও জানাইলেন। একটি অদ্ভুত ধরনের দুঃখ ও বিষাদ অপুর হৃদয় অধিকার করিল। কত কথা মনে আসিল। তাহার বাবা এইরকম গান ও পাঁচালি লিখিত তাহার ছেলেবেলায়। কোথায় গেল সেসব? যুগ যে বদল হইয়া যাইতেছে, ইহারা তাহা ধরিতে পারে না। ওঝাজির এত আগ্রহের সহিত লেখা কবিতা কে পড়িবে? কে আজকাল ইহার আদর করিবে?
কোন আশা হইতে পুরিবে ওঝাজির, অথচ কত ঐকান্তিক আগ্রহ ও আনন্দ ইহাদের পিছনে আছে। চাঁপদানির পোস্ট অফিসে কুড়াইয়া পাওয়া সেই ছোট মেয়েটির নাম ঠিকানা ভুল পত্রখানার মতোই তাহার ব্যর্থ ও নিরর্থক হইয়া যাইবে। সকালে উঠিয়া সে ওঝাজিকে একখানা 10 টাকার নোট দিয়া প্রণাম করিল। নিজের একখানা ভালো বাঁধানো খাতা লিখিবার জন্য দিল। কাছে আর টাকা বেশি ছিল না, থাকিলে হয়তো আরও দিত। তাহার একটা দুর্বলতা এই যে, যে একবার তাহার হৃদয় স্পর্শ করিতে পারিয়াছে তাহাকে দিবার বেলায় সে মুক্ত হস্ত। নিজের সুবিধা অসুবিধা তখন সে দেখে না। ডাকবাংলো হইতে মাইলখানেক পরে পথ ক্রমে উপরের দিকে উঠিতে লাগিল। ক্রমে আরও উপরে উচ্চ মালভূমির উপর দিয়া পথ, শাল বাঁশ খয়ের আবলুসের ঘন অরণ্য, ডাইনে বামে উঁচু নিচু ছোট ছোট বড় পাহাড় ও টিলা। শাল পুষ্পসুরভি সকালের হাওয়া যেন মনের আয়ু বাড়াইয়া দেয়। চতুর্থ দিন বৈকালে অমরকণ্টক হইতে কিছু দূরে অপরূপ সৌন্দর্য ভূমির সঙ্গে পরিচয় হইল। পথটা যেখানে নিচের দিকে নামিয়াছে, দুই দিকে পাহাড়ের মধ্যে সিকি মাইল চওড়া উপত্যকা, দুধারে শানু দেশের বন অজস্র ফুলে ভরা, পলাশের গাছ যেন জ্বলিতেছে। হাত দুই উঁচু পাথরের পাহাড়, মধ্যে গৈরিক বালু ও উপল, শয্যায় শিশু শোন, নির্মল জলের ধারা হাসিয়া খুশিয়া আনন্দ বিলাইতে বিলাইতে ছুটিয়া চলিয়াছে। একটা ময়ূর শিলাখণ্ডের আড়াল হইতে নিকটের গাছের ডালে উঠিয়া বসিল। অপুর পা আর নড়িতে চায় না। তার মুগ্ধ ও বিস্মিত চোখের সম্মুখে শৈশব কল্পনার স্বর্গকে সে আবার এভাবে বাস্তবে পরিণত করিয়া খুলিয়া বিছাইয়া দিল। এত দূর বিসর্পিত দিগ্বলয় সে কখনো দেখে নাই। এত নির্জনতার কখনো ধারণা ছিল না তাহার। বহু দূরে পশ্চিম আকাশের অনতি স্পষ্ট সুদীর্ঘ নীল শৈলরেখার উপরকার আকাশটাতে সে কি অপরূপ বর্ণসমুদ্র! কি অপূর্ব দৃশ্য চোখের সম্মুখে যে খুলিয়া যায়, এমন সে কখনো দেখে নাই, জীবনে কখনো দেখে নাই। এ বিপুল আনন্দ তাহার প্রাণে কোথা হইতে আসে? এই সন্ধ্যা, এই শ্যামলতা, এই মুক্ত প্রসারের দর্শনে যে অমৃত মাখানো আছে, সে মুখে তাহা কাহাকে বলিবে? কে তাহার এ চোখ ফুটাইল? কে সাঁঝ সকালের সূর্যাস্তের নীল বনানীর শ্যামলতার মায়া কাজল তাহার চোখে মাখাইয়া দিল? দূর বিসর্পিত চক্রবাল রেখা দিগন্তের যতটুকু ঘিরিয়াছে, তাহারই কোনো কোনো অংশে বহু দূরে নেমির শ্যামলতা অনতি স্পষ্ট সান্ধ্য দিগন্তে বিলীন, কোনো কোনো অংশে ধোঁয়া ধোঁয়া দেখা যাওয়া বনরেখায় পরিস্ফুট। কোনো দিকে সাদা সাদা বকের দল আকাশের নীল পটে ডানা মেলিয়া দূর হইতে দূরে চলিয়াছে। মন কোথাও বাঁধে না, অবাধ উদার দৃষ্টি। পরিচয়ের গণ্ডি পার হইয়া অদৃশ্য অজানার উদ্দেশ্যে ভাসিয়া চলে। তাহার মনে হইল সত্য সত্য সত্য। এই শান্ত নির্জন অরণ্যভূমিতে মনের ডালপালার আলো ছায়ার মধ্যে পুষ্পিত কবিতালের সুগন্ধে দিনের পর দিন ধরিয়া এক একটি নবজগতের জন্ম হয়। ওই দূর ছায়াপথের মতো তাহা দূর বিসর্পিত। এটুকু শেষ নয়, এখানে আরম্ভও নয়। তাহাকে ধরা যায় না, অথচ এইসব নীরব জীবন মুহূর্তে অনন্ত দিগন্তের দিকে বিস্তৃত তাহার রহস্যময় প্রসার মনে মনে বেশ অনুভূত করা যায়। এই 1 বৎসরের মধ্যে মাঝে মাঝে সে তাহা অনুভব করিয়াওছে। এই অদৃশ্য জগৎটার মোহস্পর্শ মাঝে মাঝে মঞ্জরীর উন্মাদ সুবাসে, সন্ধ্যা ধূসর অনতি স্পষ্ট গিরিমালার সীমারেখায়, নেকড়ে বাঘের ডাকে ভরা জ্যোৎস্না স্নাত শুভ্র জনহীন আরণ্যভূমির গাম্ভীর্যে, অগণিত তারাখচিত নিঃসীম শূন্যের ছবিতে। বৈকালে ঘোড়াটি বাঁধিয়া যখনই বক্রতোয়ার ধারে বসিয়াছে,
যখনই অপর্ণার মুখ মনে পড়িয়াছে, কতকাল ভুলিয়া যাওয়া দিদির মুখখানা মনে পড়িয়াছে, একদিন শৈশব মধ্যাহ্নে মায়ের মুখে শোনা মহাভারতের দিনগুলোর কথা মনে পড়িয়াছে। তখনই সঙ্গে সঙ্গে তাহার ইহাও মনে হইয়াছে যে যে জীবন, যে জগৎকে আমরা প্রতিদিনের কাজকর্মে হাটে ঘাটে হাতের কাছে পাইতেছি, জীবন তাহার নহে। এই কর্মব্যস্ত অগভীর একঘেয়ে জীবনের পেছনে একটি সুন্দর পরিপূর্ণ আনন্দভরা সৌম্য জীবন লুকানো আছে। সে এক শাশ্বত রহস্যভরা গহন গভীর জীবন মন্দাকিনী, যাহার গতি কল্প হইতে কল্পান্তরে। দুঃখকে তাহা করিয়াছে অমৃতত্বের পাথেয়, অশ্রুকে করিয়াছে অনন্ত জীবনের উৎসধারা। আজ তাহার বসিয়া বসিয়া মনে হয় শিলেদের বাড়ি চাকুরি তাহার দৃষ্টিতে আরও শক্তি দিয়াছিল। অন্ধকার অফিস ঘরে একটুখানি জায়গায় 10টা হইতে 7টা পর্যন্ত আবদ্ধ থাকিয়া একটুখানি খোলা জায়গার জন্য সে কি তীব্র লোলুপতা, বুভুক্ষতা। 2 টিউশনির ফাঁকে গড়ের মাঠের দিকের বড় গির্জাটার চূড়ার পিছনকার আকাশের দিকে তৃষিত চোখে চাহিয়া থাকার সে কি হ্যাংলামি। কিন্তু সেই বদ্ধ জীবনই পিপাসাকে আরও বাড়াইয়া দিয়াছিল, শক্তির অপচয় হইতে দেয় নাই, ধরিয়া বাঁধিয়া সংহত করিয়া রাখিয়াছিল। আজ মনে হয় চাঁপদানির হেডমাস্টার জ্যোতিষবাবুও তাহার বন্ধু, জীবনের পরম বন্ধু। সেই নিষ্পাপ দরিদ্র ঘরের উৎপীড়িতা মেয়ে পটেশ্বরীও ভগবান তাহাকে নিমিত্ত স্বরূপ করিয়াছিলেন। তাহারা সকলে মিলিয়া চাঁপদানির সেই কুলি বস্তির জীবন হইতে তাহাকে জোর করিয়া দূর করিয়া না দিলে আজও সে সেখানেই থাকিয়া যাইত। এমন সব অপরাহ্নে সেখানে বিশু স্যাকরার দোকানের সান্ধ্য আড্ডায় মহা খুশিতে আজও বসিয়া তাস খেলিত। এ কথাও প্রায়ই মনে হয়, জীবনকে খুব কম মানুষই চেনে। জন্মগত ভুল সংস্কারের চোখে সবাই জীবনকে বুঝিবার চেষ্টা করে, দেখিবার চেষ্টা করে, দেখাও হয় না, বোঝাও হয় না। তাছাড়া সে চেষ্টাই বা কজন করে? অমরকণ্টক তখনও কিছু দূর। অপু বলিল, রামচরিত, কিছু শুকনো ডাল শালপাতা কুড়িয়ে আনো, চা করি। রামচরিতের ঘোর আপত্তি তাহাতে। সে বলিল, হুজুর, এসব বনে বড় ভাল্লুকের ভয়, অন্ধকার হবার আগে অমরকণ্টকের ডাকবাংলোয় যেতে হবে। অপু বলিল, তাড়াতাড়ি চা হয়ে যাবে, যাও না তুমি। পরে সে বড় লোটাটায় সোনের জল আনিয়া 3 টুকরো পাথরের উপরে চাপাইয়া আগুন জ্বালিল। হাসিয়া বলিল, একজন ভজন গাও রামচরিত, যে আগুন জ্বলছে এর কাছে তোমার ভালুক এগোবে না, নির্ভয়ে গাও। জ্যোৎস্না উঠিল, চারিধারে অদ্ভুত গম্ভীর শোভা। কল্লকার কাব্য পুরাণের রেশ তাহার মন হইতে এখনো যায় নাই। বসিয়া বসিয়া মনে হইল সত্যই যেন কোনো সুন্দরী চারুনেত্রা রাজবধূ, নবপুষ্পিতা মল্লীলতার মতো তন্বী লীলাময়ী এই জনহীন নিষ্ঠুর আরণ্যভূমিতে পথ হারাইয়া বিপন্নার মতো ঘুরিতেছেন। তাহার উদ্ভ্রান্ত স্বামী ঘুমন্ত অবস্থায় তাহাকে পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। দূরে ঋক্ষবান পর্বতের পার্শ্ব দিয়া বিদর্ভ যাইবার পথটি কে তাহাকে বলিয়া দিবে? আজকের মতো গল্প পাঠ এই পর্যন্ত। পরবর্তী অংশ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।